আপনার বাসার দরজা ভেঙে আপনাকে তুলে নিয়ে যাওয়া এবং ভোরবেলা, সেই গল্পটা একটু শুনতে চাই। আসলে কি ছিল ওই দিনের সেই মানে, এবং কি বললো তারা, কেন আপনাকে তুলে নিয়ে যাবে তারা? আপনি বলছিলেন যে হয়তো যে কোনো ওয়ারেন্ট আছে কিনা, কি ছিল সে, মানে কিভাবে সেই না, মানে বিষয়টা হচ্ছে যে তখন মানে 28 তারিখের আগের 10 দিন, 18 তারিখ থেকে 28 তারিখ এই আন্দোলনের সবচেয়ে চ্যালেঞ্জিং টাইম ছিল ওই টাইমটা। 17 তারিখে আমরা পাবলিক ইউনিভার্সিটিগুলো বন্ধ হয়ে গেল, আমরা সবাই হল ছাড়লাম। আমরা কিন্তু কেউ ভাবিনি যে 18 তারিখ থেকে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা নেমে আসবে এবং তাৎক্ষণিক 19 তারিখ থেকে সাধারণ জনতা যোগ দিবে। এবং ওদের স্টেপে কোনো ভুল ছিল না। পাবলিক ইউনিভার্সিটি ফল করার সাথে সাথে প্রাইভেট ইউনিভার্সিটি নেমেছে, তাদের উপরে হামলা হলে ন্যাশনাল ইউনিভার্সিটি কলেজ নেমে এসেছে, তাদের উপরে হামলা হলে সাধারণ জনগণ নেমে এসেছে, স্কুলের ছাত্ররা নেমে এসেছে, হ্যাঁ স্কুলের ছাত্ররাও নেমে এসেছে। বাড়ির মহিলারা যারা বের হতে পারেননি তারা খাবার পাঠিয়ে দিয়েছে, পানি পাঠিয়ে দিয়েছে। এখানে একটু উল্লেখ করতে চাই, আমাদের ওই সময়ে ইন্টারনেট গোলযোগের মধ্যে অনেক ভিডিও বের হচ্ছিল, বিতর্কিত ভিডিও। সেখানে একটা ভিডিও এরকম আসে যে ভাই একটু পরে পরে পানি পাচ্ছি, কোত্থেকে আসছে এত পানি জানি না। পানিগুলো আসলে এভাবে এসেছে, আমাদের কোনো মানে স্পন্সর ছিল না, আমাদের প্ল্যানও ছিল না, কোনো প্ল্যান ছিল না। সাধারণ এই যে আমি আজকে আসার সময় দেখছিলাম ট্রাফিক সামলাচ্ছে ছেলেমেয়েরা, আমাদের মানে বয়সী বা আরো যারা বড় আছেন তারা একটু পর পর খাবার বিস্কুট কোক এনে দিয়ে যাচ্ছে, বাবারা তোমরা রোদে কাজ করছো খাও। আমাদের আন্দোলনে কিন্তু এভাবে অনেকের অংশগ্রহণ ছিল, যেগুলো আসলে কখনোই সেভাবে মিডিয়াতে উঠে আসেনি বা আর কোথাও এই গল্পগুলো আমরা বলতে পারিনি, আনসাং স্টোরি। তো 18 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত আমাদের জন্য সবচেয়ে চ্যালেঞ্জের পার্টটা ছিল হচ্ছে সংযোগ রাখা। আমরা প্রত্যেকের থেকে বিচ্ছিন্ন। যতক্ষণ ইন্টারনেট ছিল তখন তো একটু তারপরেও কাজের গতি ছিল, ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ার পর আমাদের কাছে নাম্বার ইউজ করা ছাড়া কোনো উপায় নাই। এবং নাম্বার মানে সিম নেটওয়ার্ক তারা কমিয়ে দেয়। আমরা একজন প্রতিদিন আমাদের ফোন থেকে মানে হাজারখানেক কল যেত এবং আসতো। আই গেস আমাদেরকে এভাবে ট্র্যাক করা হয়েছিল, কারণ আমাদের এমন কোনো বিশ্বাসঘাতক চোখে পড়ে না যারা আমাদের ধরিয়ে দিতে পারে। এবং আমরা আমাদের ইন্টারনেট থাকলে জিনিসটা হয় কি, অনেক ধরনের প্রোটেকশন ফোনে রাখা যায়, কিন্তু ইন্টারনেট যখন থাকে না তখন আমাদের সাইবার সিকিউরিটি জিনিসটা নেকেড হয়ে যায়, অনেক ইজিলি আমাদের ট্র্যাক করা পসিবল। এর মধ্যে তো নাহিদ ভাই, আসিফ ভাই, তাদেরকে একবার গুম করা হলো, জুনিয়র কয়েকটা ছেলে বাকের, রিফাত, হান্নান, এরা মোটামুটি কাজ করতে পারছিল না। কাদেরের সাথে আমাদের দীর্ঘদিন যোগাযোগ থাকেনি, আমরা বিচ্ছিন্ন অবস্থা পুরোপুরি। এর মধ্যে হচ্ছে ফোনে আমরা কয়েকজনের সাথে, আমি এগুলা আপনি যে বলছিলেন আমি ওখানে উল্লেখ করেছি, কয়েকজনের সাথে আমরা একটু যোগাযোগ রাখার ট্রাই করি। এইভাবে আমার ধারণা যে আমাদের এটা ট্র্যাক্ট হয়ে যায়। আর ইন্টারনেট ফিরে আসার, এখন আমি বিশ্বাস করি মাঝখানে যে কিছুদিন ইন্টারনেট দিয়েছিল এটা তো আসলে স্বৈরাচারের একটা চাল ছিল, এটা একটা ট্র্যাপ ছিল। তারা দেখতে চেয়েছিল যে আসলে মানুষ ইন্টারনেট পেয়ে খুশি হয়ে ভুলে যায় নাকি এখনো তাদের অবস্থা ওরকমই। কারণ ইন্টারনেট ফিরে আসার কিছুক্ষণের মধ্যেই নাহিদ ভাই, আসিফ ভাই, বাকেরকে তুলে নিয়ে যাওয়া হয়। একদিনের মধ্যে প্রথমে রাতের প্রথমের দিকে সার্জিস ভাই, হাসনাত ভাই, রাত 3:30টাতে আরিফ সোহেল ভাই, আর 4:30টায় আমার বাসার গেটে। আমার বাসাতে ওরা এসেছে 3টা দরজা ভেঙে এবং একটা ভুল দরজা ভেঙে। ওই সময়টা আসলে আমরা সবাই খুব দুশ্চিন্তায় ছিলাম, কারণ আমাদের 5 জন সমন্বয়ক ততক্ষণে অ্যাবডাক্টেড হয়েছে। আরিফ সোহেলের খবরটা তখন আমরা পাইনি, আমি অ্যাটলিস্ট পাইনি। তারপর এখানে বলে রাখি, পরের দিন আমাদের আটককৃত সকল সমন্বয়ক এবং আক্তার হোসেন, ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক, ওনাকে অন্যায্যভাবে গ্রেফতার করা হয় 17 তারিখ টিএসসি থেকে। ওনাদের গ্রেফতারের প্রতিবাদে ওদের পরিবার মানে অভিভাবক সমাজের একটা প্রেস ব্রিফিং করার কথা হয়েছিল। সেই রাতে আমরা মূলত এই জিনিসটা নিয়ে কাজ করছিলাম যে এই অবস্থাতে, কারণ খুবই দুঃখের সাথে জানাচ্ছি আমরা পুরো 10টা দিন মিডিয়ার কোনো ধরনের সাহায্য পাইনি, মানে ইলেকট্রনিক মিডিয়ার কোনো সাহায্য পাইনি আমরা। তো আমরা চেষ্টা করছিলাম যে কিভাবে একটা প্রেস আসলে আপনারা জানেন আসলে তো রাষ্ট্রযন্ত্রটাই এমন ছিল, রাষ্ট্রযন্ত্রই কিন্তু অনেক কিছু বাধ্য করছে। আপনারা যেভাবে রাস্তায় নেমে আন্দোলন করতে পারছেন, বিপ্লব করতে পারছেন, মিডিয়া কিন্তু বিপ্লবটা করতে পারে নাই। এটাই মিডিয়ার ব্যর্থতা, এবার মিডিয়া বুঝতেও পারে নাই, এই জন্য আমরা সরি। না আমরা আপনাদের অবস্থাটা বুঝি, পরিবেশ পরিস্থিতি অনেক কিছু করতে বাধ্য করে। 4:30টার সময় আমার বাসাতে ওরা আসে,
আমি তো মানে বুঝতে পারছি যে ঘটনা কি হয়েছে। আমি অবশ্য ওদের জিজ্ঞেস করেছিলাম, কারণ তখনও ল এনফোর্সের প্রতি আমি একটু বিশ্বাস রাখতে চেয়েছিলাম গত তার আগের 10-15 দিনের হামলা সত্ত্বেও। মানে এগুলো বিশ্বাস করতে খুব কষ্ট হয় যে দায়িত্বশীলরা এত বেশি অন্যায্য কাজ করতে পারে। আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনাদের কাছে আমাকে নিতে এসেছেন, ওয়ারেন্ট আছে কিনা। ওদের খুব স্পষ্ট বক্তব্য ছিল যে আমরা আপনাকে নিয়ে যেতে এসেছি, আপনি যদি ওয়ারেন্ট ছাড়া না যান আমরা ওয়ারেন্ট নিয়ে আসবো। ওখানে আমার পরিবার ছিল, আমি তখন আসতে সম্মত হই যে যা হয় আমার উপর দিয়ে হোক। তারপরে তো 5টা 10-এ আমাকে বাসা থেকে বের করা হয়। তারপরে কচুক্ষেতের ডিজিএফআই অফিস ঘুরায় আমাকে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়।